হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আজকে আমরা একটা নতুন ইউনিট শুরু করি, যেটা হচ্ছে ইউনিট 4। কি আছে? অভিব্যক্তি এবং অভিযোজন। ইউনিট 4-এ কি আছে? অভিব্যক্তি এবং অভিযোজন। তো চলো আমরা আগে দেখে নিই যে আমাদের মাধ্যমিকে অভিব্যক্তি এবং অভিযোজন থেকে কি ভাবে নাম্বার অ্যালটেড আছে। তো এখান থেকে এমসিকিউ আছে। 1 নম্বরে এমসিকিউ, যেটা হচ্ছে 3টে লিখতে হবে 3 নাম্বার। ভিএসিকিউ আছে 1 নম্বরে লিখতে হবে 3টে 3 নাম্বার। এসিকিউ অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন, 2 নাম্বার 2 মার্কস থাকবে। সেখানে দুটো অ্যান্সার করতে হবে 4 নাম্বার, এবং এগুলো হচ্ছে লং অ্যান্সার টাইপের 5 মার্কসের একটা অ্যান্সার করতে হবে। তো টোটাল 15 মার্কস এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই ইউনিট থেকে, অর্থাৎ অভিব্যক্তি অভিযোজন থেকে আমরা 15 মার্কস মাধ্যমিকের জন্য আমাদের অ্যালোকেট আছে। তো চলো আজকে আমরা অভিব্যক্তি দিয়ে শুরু করি। তো অভিব্যক্তি কি? অভিব্যক্তি আসলে হচ্ছে যে সরল, মানে যে সরল বলছি না, যেটা যে ধীর এবং মন্থর গতিশীল প্রক্রিয়া, ধীর এবং মন্থর কিন্তু তবে গতিশীল, সেই প্রক্রিয়ায় কোনো সরলতম জীব থেকে কোনো সরলতম উদ্বংশীয় জীব, উদ্বংশীয় অর্থাৎ প্রাচীন জীব থেকে, সরলতম জীব থেকে বিবর্তনের ধারায় ক্রমান্বয়িক ভাবে জটিল জীব সৃষ্টি হয়েছে, সেই প্রক্রিয়াকে বলছে অভিব্যক্তি। অর্থাৎ ভালো করে বা সহজ করে বুঝতে গেলে, ধরো যেমন মানুষের সৃষ্টি কি হয়েছে। মানুষের আমরা জানি আদি পূর্বপুরুষরা কি ছিল, এফদের মতো ছিল, অর্থাৎ বানর প্রজাতির মতো ছিল, 4 পায়ে চলাফেরা করতো। তো সেই এফ থেকে ধীরে 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 বিবর্তনের মাধ্যমে মানুষ আজকে দ্বিপদ, অর্থাৎ 2 পায়ে তারা চলাফেরা করে, অর্থাৎ দ্বিপদ গমনে সক্ষম হয়েছে, এবং দ্বিপদ প্রাণী প্রজাতিতে পরিণত হয়েছে মানুষ। তো সেই যে বিবর্তনের ধারা, সেটাকেই বলা হচ্ছে অভিব্যক্তি বা ইভলিউশন। অভিব্যক্তি বা কি বলছে, ইভলিউশন। অভিব্যক্তি বা ইভলিউশন অর্থাৎ যে মন্থর গতিশীল প্রক্রিয়ায় কোনো সরল বংশীয় জীব থেকে ধীরে ধীরে জটিল এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে অভিব্যক্তি। এখন ওই ব্যক্তি এই এখন বর্তমান যুগে পৃথিবীতে আমরা যে সকল প্রাণী প্রজাতি দেখছি, সেই সকল প্রাণী প্রজাতি আগে উদ্বংশীয় জীবেরা অনেক সরল ছিল। তো তারা বিবর্তনের মাধ্যমে মাধ্যমে এখন যে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জটিল প্রাণী প্রজাতি দেখছি, এগুলো কি হয়েছে, অভিব্যক্তির ধারার মাধ্যমে বা ইভলিউশনের মাধ্যমে এগুলো এসেছে। তো চলো এই অভিব্যক্তির ধারাকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ল্যামার্ক এবং বিজ্ঞানী ডারউইন, অর্থাৎ পরিবেশবিদ যারা বলা হচ্ছে অভিব্যক্তি, তো সেক্ষেত্রে তারা কি কি মতামত দিয়েছেন, তো সেগুলো আমরা আগে দেখে নিই। জা ফ্রাঁসোয়া ব্যাপটিস্ট দা মনেট ল্যামার্ক, অর্থাৎ ল্যামার্কের পুরো নাম জা ফ্রাঁসোয়া ব্যাপটিস্ট দা মনেট ল্যামার্ক। তো তিনি এই অভিব্যক্তির ধারাকে ব্যাখ্যা করার জন্য কিছু তার মতামত দিয়েছেন। তো সেই মতামতগুলো কি? সেই মতামতগুলোর মধ্যে দুটো মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে অঙ্গের অব্যবহার অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, আর দুই হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ঠিক আছে, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা বিজ্ঞানী ল্যামার্ক তিনি ব্যাখ্যা করেছেন। তো আসা যাক ব্যাখ্যাতে। তো কি বলছে? বলছে হচ্ছে তিনি বলছেন, অর্থাৎ ল্যামার্ক বলছেন যে প্রাণী দেহে যে সকল বা জীব দেহে যে সকল বৈশিষ্ট্যের পরিবর্তন হয় বা নতুন বৈশিষ্ট্যের আমদানি ঘটে, সেটা সবটাই পরিবেশের উপর নির্ভরশীল। হ্যাঁ, একদম ঠিক কথা। অর্থাৎ পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য জীব যে সকল বৈশিষ্ট্য নিজের দেহের পরিবর্তন ঘটায়,
সেটাই তো বিবর্তনের ধারাকে সূচিত করে, সেই সেই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে তো বিবর্তন সূচিত হয়। তো এটা একদমই ঠিক কথা যে পরিবেশের প্রভাবের জন্য জীবদেহের কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। তো এখন দেখা যাক যে অর্জিত অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। ধরো কোনো একটা পরিবেশে কি হচ্ছে, কোনো একটা পরিবেশে যখন কোনো একটা নতুন প্রাণী যাচ্ছে, তো সেই পরিবেশের অনুযায়ী তার যে সকল অঙ্গ সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য উপযোগী, সেই অঙ্গের গুলোর বিকাশ ঘটবে। এবং যে অঙ্গ সেই পরিবেশের সাথে প্রতিকূল অবস্থার সৃষ্টি করবে বা সেই পরিবেশের সাথে খাপ খাবে না, যে সকল অঙ্গ সেগুলো ধীরে 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 বিলুপ্ত হয়ে যাবে। তো এই অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্রে বলা হচ্ছে, উদাহরণ দিয়ে বলা হচ্ছে, ধরো যেমন হচ্ছে হাঁস। হাঁস একটা পাখি প্রজাতির মধ্যে পড়ছে। তো সে হাঁস যখন হাঁস কি করে, উঠতে তো তেমন পারে না, তারা জলে বিচরণ করে, অর্থাৎ পুকুর জলাশয়ে বিচরণ করে। তো এই হাঁস যখন জলে বিচরণ করছে, তাদেরকে দেখে তারা সেই জলে বছরের পর বছর, অর্থাৎ কয়েক বংশ পরম্পরা ধরে সেই জলে বিচরণ করার ফলে তাদের পায়ে লিপ্ত পদের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ পায়ের ডানাগুলো, পায়ের আঙুলগুলোর মধ্যে লিপ্ত পদের সৃষ্টি হয়েছে। এরকম ভাবে পায়ের ডানাগুলোর মধ্যে কি তৈরি হচ্ছে, লিপ্ত পদের সৃষ্টি হচ্ছে। তো এই লিপ্ত পদটা কেন সৃষ্টি হচ্ছে, যাতে তারা ভালোভাবে জলে সাঁতার কাটতে পারে, বিচরণ করতে পারে, অর্থাৎ জলজ অভিযোজনে তারা যাতে খাপ খাইয়ে নিতে পারে, এই জন্য তাদের পায়ে লিপ্ত পদ সৃষ্টি হয়েছে। এটা তাদের কি গেল অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, অর্থাৎ বেশি পরিমাণে পায়ে জলে তাদের বিচরণ, অর্থাৎ পায়ের ব্যবহারের জন্য তাদের অঙ্গে আঙুলের ফাঁকে ফাঁকে লিপ্ত পদের সৃষ্টি হয়েছে। এছাড়াও সাপ জাতীয় প্রাণী কি করছে, সাপ জাতীয় প্রাণীরা মাটিতে বুকে ভর দিয়ে চলছে, অর্থাৎ ভূগর্ভস্থ অভিযোজন হয়েছে। তিনি বলছেন যে যে এই সাপ জাতীয় সরীসৃপ প্রাণীর পূর্বপুরুষরা চারটে পদ ছিল, অর্থাৎ চার পায়ে তারা বিচরণ করতো। কিন্তু সাপের ধীরে যে বংশানুক্রমিক অভিযোজনে দেখা গেছে যে সাপ ভূগর্ভস্থ অভিযোজনে অভ্যস্ত হয়েছে এবং লিপ্ত হয়েছে, অর্থাৎ তারা বুকে ভর দিয়ে চলছে। এর জন্য তাদের অগ্রপদ এবং পশ্চাৎপদ সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে এখন তারা পদহীন প্রাণীতে পরিণত হয়েছে। এই গেল সাপের অভিযোজনে তাদের অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র ল্যামার্কের। এছাড়াও উট পাখির ডানা, আহ তাহলে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রে কি কি বলছে, হাঁসের লিপ্ত পদ, সাপের পদ অবলুপ্ত, অবলুপ্ত, তারপরে উট পাখি, এই উট পাখির ডানার অবলুপ্তি কিভাবে হচ্ছে, একটা উট পাখির পূর্বপুরুষরা তাদের ডানার শক্তপোক্ত ছিল এবং তারা উঠতে পারতো ভালো রকম ভাবে। কিন্তু উট পাখির কি হয়েছে, উট পাখি হচ্ছে ওড়ার থেকে বেশি এখন দৌড়তে বেশি তারা পারদর্শী। এর ফলে তাদের কি হয়েছে, ডানাগুলো ধীরে 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 মানে অঙ্গের ব্যবহার অথবা সূত্রের মাধ্যমে ডানার ব্যবহার হ্রাস পাওয়ার জন্য তাদের ডানা ক্রমান্বয়ে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র হয়ে গেছে। কিন্তু তাদের পা গুলো অনেক স্ট্রং হয়, যার কারণে তারা ভীষণ জোরে দৌড়তে পারে। আর কি আছে, আর আছে জিরাফ। এটা অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, যেটা ল্যামার্ক বলেছে। সেটা হচ্ছে লম্বা গলাযুক্ত জিরাফ। এখন আমরা দেখি যে আমাদের যে জিরাফ প্রজাতি দেখি সেটা হচ্ছে লম্বা গলাযুক্ত। এখন ল্যামার্ক বলছেন যে জিরাফ এর প্রথমেই, অর্থাৎ বিবর্তনের প্রথমেই জিরাফরা লম্বা গলাযুক্ত ছিল না, তারা ছিল খর্ব গলাযুক্ত। এখন এই লম্বা গলাযুক্ত জিরাফের আবির্ভাব কি করে হলো, সেটা ল্যামার্কের থিওরি অনুযায়ী, ল্যামার্কের মতবাদ অনুযায়ী তিনি বলছেন যে বিবর্তনের প্রথম দিকে খর্ব গলাযুক্ত জিরাফ, যেমন আমাদের এখনকার যে ঘোড়ার আকৃতি ঘোড়া, সেই ঘোড়ার আকৃতি অর্থাৎ ঘোড়ার গ্রীবা, সেই খর্ব গ্রীবাযুক্ত জিরাফরা বসবাস করত বা বিচরণ করত। অর্থাৎ এই তারা কি করত, ভূমির তৃণ বা ঘাস গুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করত। এইভাবে ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে যখন তৃণ
অভাব ঘটলো, অর্থাৎ খাদ্যের অভাব দেখা দিল, তারা ধীরে 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 কি শুরু করলো, যে গাছের পাতা খাওয়া, সেটাকে খাদ্য হিসাবে গাছের পাতাকে খাদ্য হিসাবে গ্রহণ করলো। এখন গাছ তো উঁচু হয়, মানে গাছ উচ্চতা অনেক বেশি হয়, তো সেই উঁচু গাছের ডালের পাতাগুলো, উঁচু ডালের পাতাগুলো খাওয়ার জন্য কি হচ্ছে, তাদের ধীরে 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 গলা আর এবং অগ্রপদ সেগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ খর্গগ্রীবাযুক্ত জিরাফ থেকে ধীরে 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 ধীরে, অর্থাৎ অঙ্গের ব্যবহারের মাধ্যমে তাদের গলা লম্বা হচ্ছে এবং অগ্রপদ লম্বা হচ্ছে, এটাই তিনি বলতে চেয়েছেন। অর্থাৎ অঙ্গের ব্যবহার অপব্যবহারের মাধ্যমে সেই তাদের গলা লম্বা হয়েছে এবং অগ্রপদ ব্যবহার হয়েছে, অগ্রপদেরও ব্যবহার হচ্ছে এবং অগ্রপদও লম্বা হয়েছে, এবং সেই বৈশিষ্ট্য কি হচ্ছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এই যে গলা লম্বা হচ্ছে আর ধীরে 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 ধীরে, অর্থাৎ উঁচু ডালের পাতা খাওয়ার জন্য গলা লম্বা হচ্ছে, অগ্রপদ লম্বা হচ্ছে, এই বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় একজন থেকে অপরজনতে সঞ্চারিত হওয়ার মাধ্যমে ধীরে ধীরে সঞ্চিত হয়ে বর্তমানে এই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণটা করছে, অর্থাৎ এক বংশ থেকে একজন থেকে পরবর্তী জনতে এই বৈশিষ্ট্যটা যাচ্ছে। এইভাবে কয়েক অনেক কয়েকশো কয়েক হাজার জন্ম পরে এখন গিয়ে বর্তমানে লম্বা গলাযুক্ত জিরাফের আবির্ভাব ঘটেছে। তিনি তার থিওরি বা তার বক্তব্যের মূল বিষয় হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। এর ফলে যে অঙ্গটা বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে এবং যে অঙ্গটা কম পরিমাণে ব্যবহৃত হচ্ছে, তাদের আকৃতির পরিবর্তন ঘটছে, তাদের কর্মক্ষমতার পরিবর্তন ঘটছে, অর্থাৎ আকৃতিতে তারা ছোট হচ্ছে এবং কোনোটা বড় হচ্ছে, অর্থাৎ একটা অবলুপ্তির দিকে যাচ্ছে, আর একটা আরো স্ট্রং হয়ে বিবর্তনের পথকে সুগম করছে। তো এই বৈশিষ্ট্যগুলো একজন থেকে অপরজনতে সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এই দুটো মতবাদ, এই দুটো থিওরি মিলিয়ে ল্যামার্কিজম বা ল্যামার্কের মতবাদ এই দুটো ব্যাখ্যার ওপর প্রতিষ্ঠিত, অর্থাৎ যে অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এবারে আসছি ডারউইনের কথায়। বিজ্ঞানী চার্লস ডারউইন। ডারউইনিজম বা ডারউইন মতবাদ, এই মতবাদকে কি বলছে, প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রাকৃতিক নির্বাচনবাদ কেন বলছে? প্রাকৃতিক নির্বাচনবাদ এই কারণেই বলছে, কারণ হচ্ছে আহ তার মতবাদটা প্রাকৃতিক নির্বাচনের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রকৃতি কোনো জীব প্রকৃতির সাথে তার অনুকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে সকল অঙ্গের বিকাশ ঘটাচ্ছে, সেই সকল অঙ্গ বিকাশের ফলে যে প্রকরণ সৃষ্টি হচ্ছে, সেটা একজন থেকে অপরজনতে সঞ্চারিত হচ্ছে, এর ফলে নতুন প্রজাতির জীব সৃষ্টি হচ্ছে। এটাই তিনি ল্যামার্কের মতবাদটাকে একটু মডিফাই করে বলেছেন, যেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ হিসাবে খ্যাত, অর্থাৎ প্রকৃতি দ্বারা নির্বাচিত হচ্ছে। ল্যামার্ক সে কথা বলেননি, ডারউইন বলেছেন যে এটা প্রকৃতি দ্বারা নির্বাচিত হচ্ছে, অর্থাৎ প্রকৃতি একটা অনুকূল পরিবেশে কোনো জীবের যে অঙ্গটা বেশি পরিমাণে যে অঙ্গটা সেই অনুকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম, সেই অঙ্গটারই বিকাশ ঘটবে। কিন্তু যে অঙ্গটা প্রতিকূল পরিবেশ অনুকূল পরিবেশের সাথে মানিয়ে নিতে অক্ষম, সেটা আস্তে 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 অবলুপ্তর পথে যাবে। তো প্রাকৃতিক নির্বাচনবাদে প্রথমেই বলেছেন যে জীবের ভূমিকা হচ্ছে বা জীবের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি। অত্যধিক হারে বংশবৃদ্ধি, অত্যধিক হারে বংশবৃদ্ধি কি বলেছে, কোন জীবের ডারউইনের মতে কোন জীবের ধর্মই হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি, অর্থাৎ তার বংশ, অর্থাৎ তার প্রজাতিকে রক্ষা করা, অত্যধিক হারে বংশবৃদ্ধি। যেমন তিনি বলেছেন যে একজোড়া হাতি থেকে যদি যে সকল সন্তান জন্মাবে সেটা তারা যদি সকলে বেঁচে থাকে, তাহলে 750 বছরে 1 কোটির উপরে হাতি হয়ে যাবে। যেমন তাহলে আমরা কি জানি, 12 বছরে হাতি 12 বছরে একটা সন্তান প্রসব করে। এছাড়াও স্যামন মাছ কি করে, তার প্রজনন ঋতুতে প্রায় 3 কোটির মতো ডিম পারে।
এছাড়াও ঝিনুকরা 12 কোটি ডিম্বাণু উৎপাদন করতে সক্ষম, অর্থাৎ হিউজ পরিমাণে বংশ বিস্তারে তারা সক্ষম। এর ফলে কি হচ্ছে, এর ফলে আসছে হচ্ছে সংগ্রাম। তো এই নিয়ে এই দুটো মিলিয়ে আসছে জীবন সংগ্রাম। তিনি কিভাবে প্রাকৃতিক নির্বাচনবাদকে ব্যাখ্যা করেছেন তার তিনটে ভাগ আছে, একটা জীবন সংগ্রাম, দেন প্রকরণ, দেন নতুন প্রজাতির সৃষ্টি। প্রকরণ মানে নতুন যোগ্যতমের উৎপত্তি, তারপরে নতুন প্রজাতির সৃষ্টি। তো প্রথমে জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করি। একটা অত্যধিক হারে বংশবৃদ্ধি কেন এবং সংগ্রাম। সংগ্রাম কি কি? সংগ্রাম হচ্ছে কোনো প্রজাতির মধ্যে বা কোনো প্রজাতিতে তিন প্রকারের সংগ্রাম দেখা যায়, যেমন হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম, আর প্রাকৃতিক পরিবেশের সাথে সংগ্রাম। তাহলে অন্তঃপ্রজাতিক সংগ্রামে কি বলেছে, প্রজাতির নিজেদের মধ্যে যে সংগ্রাম, অর্থাৎ কি বলেছে, ধরো একটা অঞ্চলে বা একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে ধরে প্রচুর হরিণ প্রজাতি হয়ে যায়, মানে হরিণের সংখ্যা যদি ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় কি হবে, সেখানে তাদের মধ্যে খাদ্যের জন্য সংগ্রাম দেখা দেবে, অর্থাৎ খাদ্যের সংখ্যা দ্রুত হারে হ্রাস পাবে এবং তাদের মধ্যে খাদ্যের জন্য সংগ্রাম দেখা দেবে। তার মধ্যে সেই সংগ্রামে দুর্বল প্রাণীরা অবলুপ্ত হয়ে যাবে এবং যারা সবল তারা সেই পরিবেশে টিকে থাকবে। এছাড়াও হচ্ছে যে প্রজননের জন্য দুটো পুরুষ একই প্রজাতির দুটো পুরুষ সদস্যের মধ্যে সংগ্রাম দেখা যায়, তার মধ্যে দুর্বল প্রজাতিটা কিভাবে মারা যাবে বা প্রজননে লিপ্ত হতে পারবে না, এবং সবল যে পুরুষ প্রাণীটা থাকবে তারা প্রজননে লিপ্ত হবে। এই গেল আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আন্তঃপ্রজাতিক সংগ্রাম হচ্ছে দুটো ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। এটা হচ্ছে বিশেষত খাদ্য খাদক সম্পর্কের মধ্যে, খাদ্য খাদক সম্পর্কযুক্ত প্রাণীদের মধ্যে যে সংগ্রামটা দেখা যায়, যেমন বাঘ তার খাদ্য হরিণকে শিকার করছে, এই হরিণ আর বাঘের মধ্যে যে সংগ্রাম সেটাই হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম। পরিবেশের সাথে সংগ্রাম কি? পরিবেশের সাথে সংগ্রাম হচ্ছে বিভিন্ন পরিবেশের যেমন প্রতিকূল পরিবেশ, যেমন ঝড়, বৃষ্টি, দাবানল, প্রখর, খরা, এই সকল পরিবেশের মধ্যে যে সকল প্রাণীরা মানিয়ে নিতে পারবে বা টিকে থাকবে তারাই যোগ্যতমের উৎপাদন হিসেবে বিবেচিত হবে। এই জীবন সংগ্রামের পর কি আসছে? জীবন সংগ্রামের জয়ী যে সকল প্রাণীরা পরবর্তী নেক্সট স্টেজে যাবে তারা হচ্ছে যোগ্যতমের উদ্ভব। যোগ্যতমের উদ্ভব। যোগ্যতমের উদ্বর্তনটা কিভাবে হবে সেবার এটাই আসি। এটা গেল জীবন সংগ্রাম। দেন যোগ্যতমের উদ্বর্তন, এবারে আসবে হচ্ছে যোগ্যতমের উদ্ভব। যোগ্যতমের উদ্বর্তন কি বলেছে, এই জীবন সংগ্রামে যে সকল প্রাণীরা জয়ী হবে তারা কি করবে, প্রজননে লিপ্ত হতে পারবে এবং যারা হচ্ছে এছাড়াও আর কি যারা প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে থাকবে তারা বেঁচে থাকবে, এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ তারা বাকি অন্যান্য সেই একই প্রজাতির বাকি সদস্যদের থেকে তারা উন্নত, এবং তাদের যে বৈশিষ্ট্যটা হবে বা বৈশিষ্ট্য তাদের যে ইয়ে পুঞ্জীভূত হবে সেটাই হচ্ছে প্রকরণ। প্রকরণ বা ভেদ। প্রকরণ ভাবে এই কারণেই তো ধরো দুটো হরিণের মধ্যে যে হরিণটা দুর্বল সে মারা যাবে বা প্রজননে লিপ্ত হতে পারবে না বা সে যোগ্যতমের উদ্বর্তন হিসেবে বিবেচিত হবে না, কিন্তু যে প্রাণী হরিণটা হচ্ছে সবল সে প্রজননে লিপ্ত হতে পারবে, অর্থাৎ তার শরীরের যে বৈশিষ্ট্যটা সেটা পরবর্তী বংশে তার অপত্য জমিতে সঞ্চারিত হবে। এই যে প্রকরণ, তিনি প্রকরণ বা ভেদটাকে বলেছেন প্রকৃতির খেলা বলেছেন বলে, এটা একটা just ত্রুটি হতে পারে তার, কিন্তু এই প্রকরণ বা ভেদটাকে তিনি বলেছেন যে সকল বৈশিষ্ট্য তাদের যে উন্নত বৈশিষ্ট্য তাদের পুঞ্জীভূত হয় এবং সেটা পরবর্তী বংশানুক্রমে সঞ্চারিত হয়, সেটা হচ্ছে প্রকরণ বা ভেদ। আর হচ্ছে তিনি বলেছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে দুটো প্রজাতি মানে একই প্রজাতির দুটো সদস্যরা কখনোই একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হয় না।
এমনকি যমজ মানে যমজ সন্তানেরাও একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হয় না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য দেখা যায়। এই পার্থক্যটাই হচ্ছে ভেদ বা প্রকরণ। এই প্রকরণ সমন্বিত যে সকল জীবেরা তার যোগ্যতমের উদ্বর্তন হিসেবে বিবেচিত হচ্ছে, এখানেই আসছে প্রাকৃতিক নির্বাচনবাদ। তো প্রাকৃতিক নির্বাচন কিভাবে হচ্ছে, ওই যে অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি পরিবেশের সঙ্গে সংগ্রাম হচ্ছে, এছাড়াও প্রতিকূল পরিবেশে যে সকল জীবেরা মানিয়ে নিতে পারছে বা টিকে থাকছে তারাই হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। এই যোগ্যতমের উদ্বর্তনটা কি করছে, প্রজননে লিপ্ত হচ্ছে এবং তাদের যে দেহে বৈশিষ্ট্য সেটা পরবর্তী জন্মতে সঞ্চারিত হচ্ছে। এর ফলে কি আসছে, নতুন প্রজাতির উৎপত্তি, নতুন জীবের সৃষ্টি। এই যে তাদের দেহে যে প্রকরণ বা বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে পুঞ্জীভূত হচ্ছে এবং সেটা একজন থেকে পরবর্তী জনতে যাচ্ছে বা সঞ্চারিত হচ্ছে, সেই বৈশিষ্ট্য ধীরে 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 এবং এইরকম বংশ পরম্পরায় যেতে 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 এবং এক সময় গিয়ে দেখা যাবে এমন একটা জীবের সৃষ্টি হলো যেটা সম্পূর্ণ নতুন প্রজাতির একটা প্রাণী বা জীব, সম্পূর্ণ নতুন প্রজাতির জীব। সেই বৈশিষ্ট্য সঞ্চার পুঞ্জীভূত হতে 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 এমন দেখা গেল যে শেষ পর্যায়ে এমন একটা জীবের সৃষ্টি হলো যেটা তার পূর্ববর্তী সেই বংশধারায় যে সকল পূর্ববর্তী জীবরা ছিল তাদের থেকে একদম নতুন বৈশিষ্ট্য সমন্বিত। এটাই হচ্ছে নতুন জীবের সৃষ্টি, এটাই প্রাকৃতিক নির্বাচনবাদ। অর্থাৎ জীবন সংগ্রাম বা জীবন সংগ্রাম অর্থাৎ পরিবেশের সাথে সংগ্রাম এবং জীবন সংগ্রাম, তার মধ্যে থেকে যারা টিকে থাকবে তারা যোগ্যতমের উদ্বর্তন এবং সেই প্রাণীদের দেহে বা জীবেদের দেহে যে সকল বৈশিষ্ট্য সঞ্চারিত পুঞ্জীভূত হয়েছে সেগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে অবশেষে নতুন জীবের সৃষ্টি হচ্ছে। তাহলে ডারউইন এইভাবে তার অভিব্যক্তি বা ইভলিউশনকে ব্যাখ্যা করেছে প্রাকৃতিক নির্বাচনবাদের মাধ্যমে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ডারউইন এই সকল ব্যাখ্যা করলেন কিভাবে, তিনি HMS বিগল নামক জাহাজে বিভিন্ন দ্বীপপুঞ্জ পরিদর্শন করেন, তার মধ্যে গ্যালোপ্যাগোস দ্বীপপুঞ্জ খুবই উল্লেখযোগ্য। গ্যালোপ্যাগোস দ্বীপপুঞ্জে তিনি ফিঞ্চ পাখির উপর বিশেষ পর্যবেক্ষণ করেন এবং এই সকল দ্বীপপুঞ্জে ঘোরার ফলে তিনি এই তার প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি সামনে এনেছেন বা প্রকাশ করেছেন, যেটা বর্তমান যুগে দাঁড়িয়ে বিবর্তনের একটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়, ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ। তো এই গেল ল্যামার্ক এবং ডারউইনের অভিব্যক্তি বা ইভলিউশন সম্পর্কে তাদের মতামত এবং পর্যালোচনা। এর পরের ক্লাসে আমরা তাদের ত্রুটি নিয়ে আসবো এবং তাদের যে ল্যামার্ক বা ডারউইনবাদের পার্থক্য পড়বো আমরা। আর হচ্ছে ডারউইনবাদকে বর্তমানে যে কিভাবে আরো মডিফাই করা হয়েছে সেই সম্পর্কে কিছু আলোচনা করবো। তো আজকের ক্লাস এই অবধি। কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানিও, আমি আবার ভালো করে বোঝা বা নতুন করে বোঝানোর চেষ্টা করবো। টাটা।